নমস্কার, রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতুল ভট্টাচার্য। রাজনীতির গল্পে আপনাদের যেভাবে আমি রাজনীতির গল্প আপনাদের শোনাই, বিভিন্ন রাজনৈতিক মারপ্যাঁচ কীভাবে কী হচ্ছে না হচ্ছে, আসলে এখন যে টপিক, সেই টপিকটা যেটা হচ্ছে সেটা মোদির 3 নম্বর সরকার 3O। তিনি এখন জোট সরকার করেছেন। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, 272-এর চেয়ে কম। 543 লোকসভার আসন, তাতে 272 যে পায় সে সরকারের তা একক সংখ্যাগরিষ্ঠতা থাকে। এখানে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম আর নীতিশ কুমারের জেডিইউ সমর্থন আছে এবং বিভিন্ন অন্যান্য দল আছে। মোটামুটিভাবে বলতে গেলে 240, মানে 30টা আসন কম আছে। 30টা আসন পেলেই আর সংখ্যাগরিষ্ঠতা হবে। আমি কিন্তু এই মোদির তৃতীয় মন্ত্রিসভা নিয়ে খুব একটা কথা বলছি না আজকে। আমি আপনাদের যেটা বলছি আজকে, এটা যে আলোচনাটা করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে যে এই যে ইলেকশনটা হলো, যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটার ইউএসপি কি? নির্বাচনটার ইউএসপি কিছু হয়, প্রত্যেকটা নির্বাচনে কিছু না কিছু ইউএসপি থাকে। যেমন 2014 ইউএসপি ছিল কি, 2009 থেকে 2014 যে সরকারটা চলেছিল মনমোহন সিংয়ের, সেখানে মানে লোক বিভিন্ন দুর্নীতির একদম গল্প কথা, পুরো দুর্নীতির গল্প ছিল সেখানে। দুর্নীতি একদম স্তরে স্তরে দুর্নীতি ছিল। সেই দুর্নীতির থেকে মুক্ত হতে একজন নেতাকে চেয়েছিল মানুষ, এবং নরেন্দ্র মোদী সেই নেতা হিসেবে উপস্থিত হয়েছিলেন। এবং তিনি প্রথমবার, ভারতের ইতিহাসে প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি এবং অকংগ্রেসি সরকার। বেশিরভাগ সময় আমরা কংগ্রেসের সরকারকে দেখেছি। তারপর 2019-এর নির্বাচন, সেই নির্বাচনে বিভিন্ন ইস্যু ছিল। তার মধ্যে যে ইস্যুটা খুব মেন দেখা দিয়েছিল, পুলওয়ামা সন্ত্রাসবাদের আক্রমণ, তাকে সার্জিক্যাল স্ট্রাইক করা, সেই সব নিয়ে মানুষ আবার মোদিকে এবং বিজেপিকে 303টা আসন দিয়েছিল এবং 272 থেকে অনেক বেশি। 2024-এ এমন কি হলো যে বিজেপিকে 240-এ নামতে হলো? তার কি কারণ? তার ইউএসপি কি? এই ইলেকশনে নাকি কোনো ইউএসপি ছিল না, কোনো রকম হাওয়া ছিল না, কিছু ছিল না। এই নির্বাচনটা যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো নির্বাচনটা দাঁড়িয়েছিল এক মিথ্যাচারের ওপরে। কিছু মিথ্যা, কিছু বিভ্রান্তি, মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হয়েছিল, এবং এমন কিছু স্লোগান, এমন কিছু রণনীতি তৈরি করা হয়েছিল যাতে করে জনগণ বিভ্রান্ত হয়ে ভোট করে। সেই বিভ্রান্ত কি, সেই ইস্যুগুলো কি ছিল? প্রথম যে ইস্যুটা আমার মনে হয়, যেটা মানে আমি যখন অ্যানালিসিস করছি তখন আমি দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং হরিয়ানা, এই কটি প্রদেশে বিজেপির ফল খারাপ হয়েছে এবং তাদের 2019-এর যে নির্বাচনের যে ফল, তার থেকে কম, তার থেকে দুর্বল তার হয়েছে। কিন্তু উত্তরপ্রদেশে বিজেপির ফল 62 থেকে বিজেপি 33-এ এবং জোটের সঙ্গে 37-এ। তো এই উত্তরপ্রদেশে কি এমন হলো যে বিজেপিকে হারতে হলো এইভাবে, বিজেপিকে সমাজবাদী পার্টিকে কাছে হারতে হলো? এর আমি দুটো কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করব। একটা হচ্ছে
যে সংরক্ষণ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল, যে বিজেপি 400 পারের যে স্লোগান দিয়েছে সেটা কি ব্যাকফায়ার করেছে, সেটা কি বুমেরাং হয়েছে, এই প্রশ্নটাই মানুষের মনে বা যারা বিজেপির ক্যাডার সমর্থক তাদের মনে রয়েছে, এটা কি ব্যাকফায়ার করলো। এই 400 পারের যে স্লোগান, 400 পারের স্লোগানের বিকল্প কিন্তু আপনারা সবাই জানেন যে বিরোধী জোটের তাদের সামনে কিন্তু কোনো বিকল্প নীতি ছিল না, তারা বিকল্প কোনো শাসন ব্যবস্থা দেখাতে পারছিল না, তারা কেবল একটা নেগেটিভ প্রচারের দিকে যাচ্ছিল। নেগেটিভ প্রচারটা কি? তারা বলছে যে 400 পার মোদির কেন দরকার, মোদি 400 পার দরকার ছিল এই জন্য কি ওরা ওদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য 400 পার, 400 যে সংখ্যা তিনি পৌঁছতে পারেন তিনি সংবিধান বদল করবেন এবং তিনি সংরক্ষণ বাতিল করে দেবেন। এই সংরক্ষণ বাতিল কিন্তু খুব স্পর্শকাতর বিষয়, এটা আমাদের মনে রাখতে হবে। আদিবাসী, এসসি, এসটি এদের সংরক্ষণ থাকে, এই সংরক্ষণটাতে কোনো কাজ হয় কি হয় না, কিন্তু সংরক্ষণ আছে। এই সংরক্ষণ নিয়ে কিন্তু তারা খুব স্পর্শকাতর। তো এই যে ইস্যুটা বিরোধীরা তুলে ফেললো এবং বিরোধীরা এই ইস্যুটাকে হাতিয়ার করলো, তাতে কিন্তু তার কিন্তু মোকাবিলা বিজেপি ঠিকমতো করতে পারলো না। বিজেপির সমর্থকদের মধ্যে বা বিজেপির নেতা মন্ত্রীদের মধ্যে কিছু ওভার কনফিডেন্স হয়তো ছিল যে মোদি হয়তো পার করে দেবে, বিভিন্ন নেগেটিভ ইস্যুগুলোকে তারা হয়তো সেভাবে গ্রাহ্য করেনি। কিন্তু সংরক্ষণ নিয়ে যেভাবে তারা নিচের দিকে নামলো, যেভাবে তৃণমূল স্তরে সংরক্ষণটাকে তারা পৌঁছে দিল, তাতে করে দেখা যাচ্ছে যে তৃণমূল স্তরে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রশ্ন করছে মানুষ কি সত্যিই কি বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কি সংরক্ষণ তুলে দেবে? এবং তার এই প্রশ্নটা যখন জোরালো হয়ে দেখা যাচ্ছে, তখন বিরোধীরা কি করলো? বিরোধীরা তখন বিভিন্ন ওই 2015 সালে বিধানসভা নির্বাচনের সময় আরএসএস চিফ মোহন ভাগবত তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। সে বক্তব্যের সারমর্ম ছিল, তিনি বলেছিলেন সংরক্ষণকে পুনর্বিবেচনা করা উচিত। সংরক্ষণকে পুনর্বিবেচনা করার কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু সেই নির্বাচনে কিন্তু বিজেপির ব্যাপকভাবে বিজেপির ধস নামল এবং সেটা কিন্তু এদের মাথায় ছিল। এই বিরোধী দলের জোটের মধ্যে তার মাথা কাদের বেশি, মাথার ব্রেন কাদের চলে, এটা হচ্ছে এই বাম দলগুলো, সিপিএম, সিপিআই। এরা তখন দেখলো যে বিজেপিকে তো ঠেকাতে, মোদিকে ঠেকাতে হলে এমন একটা ইস্যুকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যেটা মানুষের কাছে মনে হবে যে হ্যাঁ এরা ঠিক বলছে। এবং এরা কি করলো? এই সংরক্ষণের ইস্যুটাকে তুলে ধরলো। মোহন ভাগবতের 215 সালের যে কিছু ভিডিও কিছু প্রকাশ পেয়েছিল এবং সেই ভিডিওগুলোকে ভাইরাল করলো। সেই ভিডিওগুলোকে ভাইরাল করার ফলে মানুষ ভাবতে শুরু করে, মানুষের তো মেমোরি তো শর্ট, মানে আমরা সবাই বলি আমাদের মেমোরি খুব শর্ট, আমরা কালকের কথা আজকে মনে রাখি না, আজকের কথা মনে রাখি, কালকের কথা মনে করিয়ে দিতে হয়। মনে করিয়ে দিচ্ছে সে, তারা যখন মনে করিয়ে দিতে শুরু করলো যে সংঘ প্রধান এই কথা বলেছিল, তার সংঘের সঙ্গে বিজেপির একটা আত্মার সম্পর্ক আছে, সেইটা যখন মানুষের মনে একটা বিভ্রান্তির সৃষ্টি করলো, তখন ধীরে দেখা গেল যে নির্বাচনোত্তর বিশ্লেষণে দেখা গেছে যে যদিও সবর্ণ ভোট, যেটাকে আমরা উঁচু জাতের ভোট বলি, সেগুলো বিজেপির দিকে গেছে, কিন্তু যাদব ভোট, মুসলিম ভোট তো একাঠা 92% মুসলিম ভোট বিজেপির বিরুদ্ধে গেছে। মানে তোষণ রাজনীতি কোন জায়গা গিয়ে পৌঁছেছে সেটা আমাদের বলে বোঝাতে হবে না। এই তোষণ রাজনীতির ফলে এই মুসলিম ভোট যেভাবে এককভাবে বা একাঠা বিজেপির বিরুদ্ধে পড়ে, যে বিজেপিকে হারাতে পারবে সেই মুসলিম ভোটের সে দাবিদার, এটা এককভাবে 92% পৌঁছেছে গিয়ে উত্তরপ্রদেশের সমাজবাদীর পক্ষে, সমাজবাদী এবং কংগ্রেসের পক্ষে, জোটের পক্ষে। কিন্তু এই জোট 2019-এ কিন্তু কাজ করেনি। এই জোট 2019-এও ছিল, 2019-এ পর্যন্ত 3টে জোট ছিল, কংগ্রেস ছিল, সমাজবাদী ছিল এবং বিএসপি, মায়াবতী বিএসপি ছিল। এবারে বিএসপি আলাদা লড়েছে এবং সেখানে তিনি মুসলিম ক্যান্ডিডেট দিয়েছেন, তাতেও কিন্তু মুসলিম ভোট ভাগ হয়নি, মুসলিম ভোট কিন্তু পড়েছে গিয়ে যারা বিজেপিকে হারাতে পারে তাদের কাছে। অন্যদিকে আমরা যদি এই সংরক্ষণ এবং মুসলিম ভোট
এবং জাতপাতের যে রাজনীতির যেটা আবার শুরু হলো, যে সংরক্ষণ মানে হচ্ছে আদিবাসী, SC ST, এদেরকে যখন বোঝানো হলো যে বিজেপি যদি 400 ক্ষমতা পায় তারা কিন্তু সংরক্ষণ তুলে দেবে, তখন তারা জোট বেঁধে বিজেপি বিরোধী শিবিরে গিয়ে ভোট দেয়। তারা কিন্তু জেনারেলি বিজেপি বিরুদ্ধে ভোট দেয় না, বিজেপি বিরোধিতা করে না। তাদের রেকর্ড আছে তারা বিজেপির সঙ্গেই ছিল, তো তারা এবারে বাদ হয়ে গিয়ে তারা চলে গেল বিরোধী শিবিরে। এই যে সংরক্ষণের যে একটা মিথ্যাচার তৈরি করা, মিথ্যা বলয় তৈরি করা হলো, এই মিথ্যা বলয়ের ফলে এই একটা বিভ্রান্তির সৃষ্টি হলো এবং সেখানে ধস নামলো উত্তরপ্রদেশে। এবং এই ধরনেরই ধস নেমেছিল মহারাষ্ট্রে। বিজেপি গতবার বিজেপি যেখানে 41টা আসন পেয়েছিল জোট হিসেবে, সেখানে বিজেপি নেমে গেল 9টা আসনে। সেখানেও সংরক্ষণের একটা ইস্যু আছে, মারাঠা সংরক্ষণ। এই সংরক্ষণ ইস্যুটাকে বিরোধীরা মানে খুব জেনে শুনে রণকৌশল হিসেবে তুলে ফেললো, কিন্তু এর পাল্টা কোনো মোকাবিলা বিজেপি করলো না। বিজেপির মধ্যে যে একটা ওভার কনফিডেন্স, অতি আত্মবিশ্বাস, এই অতি আত্মবিশ্বাস কিন্তু বিজেপিকে এমন জায়গায়, এটা হয় জেনারেলি কি হয়, কোনো একটা সরকার যদি দীর্ঘদিন থাকে, এই 10 বছরের সরকার দীর্ঘদিন থাকে, তখন ক্যাডারদের মধ্যে, কর্মীদের মধ্যে একটা আত্মবিশ্বাস ফুটে ওঠেও, আমরা তো জিতবো, মোদি জিতিয়ে দেবে আমাদের, আমরা জনসংযোগ করি কি না করি, জনতার কাছে যায় কি না যায়। এই যে আত্মবিশ্বাস, অতি আত্মবিশ্বাস তাদের কিন্তু জনতার কাছ থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছিল। এবং তার ফলে যেটা হয়েছে যে জনগণের সঙ্গে সংযোগী জনগণকে তারা বোঝাতে পারেনি, তারা জনগণকে বোঝাবার চেষ্টা করেনি যে তারা সংরক্ষণ তুলে দেওয়ার তাদের কোনো রকম ইচ্ছে নেই, বা তাদের কোনো রকম এই ব্যাপারে কোনোদিন তারা ভাবেনি। কিন্তু যেহেতু একটা সংরক্ষণ নিয়ে পুনর্বিবেচনার কথা সংঘপ্রধান বলেছিলেন, সেইটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে, সেটাকে সামনে রেখে এই অভিযানটা চালালো বিরোধীরা। এবং এরই প্যাটার্ন কিছু কিছু জায়গায় গেলেও কিন্তু সারা দেশ জুড়ে হয়নি। আসামে ভালো ফল করেছে বিজেপি, সেখানে মুসলিম জনগণের সংখ্যা অনেক বেশি, ভোটারদের সংখ্যা অনেক বেশি। পশ্চিমবঙ্গে মুসলিমরা এককভাবে ভোট দিয়েছে তৃণমূলকে। CPM বা কংগ্রেস এই মুসলিম ভোট ভাঙাতে পারেনি। মুসলিমরা জানে যে বিজেপিকে হারাতে একমাত্র তৃণমূল পারে, সে তৃণমূলকে তারা ভোট দিয়েছে। এইরকম ট্রেন্ড বিভিন্ন জায়গায় দেখা গেছে, যেখানে মুসলিমদের বাহুল্যতা নেই এবং জাতপাতের রাজনীতি আছে, কিন্তু জাতপাতের রাজনীতি সেখানে কাজ করেনি। সেখানে বিজেপি ভালো ফল করেছে। বিজেপি অন্ধ্রপ্রদেশে ভালো ফল করেছে, তেলেঙ্গানাতে ভালো ফল করেছে, ওড়িশাতে তারা সরকার তৈরি করেছে, ওড়িশাতে তারা ভালো ফল করেছে। এই ট্রেন্ডটা কিন্তু সর্বভারতীয় ট্রেন্ড নয়, কিছু কিছু পকেটে এই ট্রেন্ড দেখা গেছে। এবং অবিলম্বে যদি এই ট্রেন্ডকে মোকাবিলা না করা যায়, এই বিপজ্জনকভাবে জাতপাতের রাজনীতি আবার যদি আসে, তাহলে কিন্তু সমূহ বিপদ এই আধুনিক ভারতের পক্ষে। আমরা আমাদের সময় দেখেছি 89, 90, 90 দশকে জাতপাতের রাজনীতির একদম বোলবালা ছিল। মন্ডল ভার্সেস কমন্ডল। মন্ডলে একদিকে 89-এ তদানীন্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং, তিনি মন্ডল কমিশন ঘোষণা করলেন, তার পাল্টা রাম মন্দির করলো বিজেপি। মন্ডল কমিশন এবং রাম মন্দিরের সংঘাত শুরু হলো। ধর্মের নামে যেখানে মুসলিমরা ধর্মের নামে ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা যখন এটা দেখে না যে তাদেরকে 60 বছর ধরে ইলিটারেট রাখা হয়েছে, তা অশিক্ষার অন্ধকারে তারা রয়েছে, তাদের কোনো কাজ দেয়নি কেউ, তারা কেবল ভাতার উপরে নির্ভর করে আছে, কিন্তু তারা ভোট দিচ্ছে কিন্তু ধর্মের নামে যখন তারা যাচ্ছে, তারা ভোট দিচ্ছে কিন্তু বিজেপি বিরোধীদের। কিন্তু এই বিজেপি বিরোধীরা কিন্তু তাদের উপকারের জন্য কোনো কাজে আসেনি।
কিন্তু ধর্মের নামে কিন্তু হিন্দুদের যে ভোট, তারা কিন্তু ধর্মের নামে ঐক্যবদ্ধ হয় না। তাদের বিভিন্ন সেক্ট আছে, সেই সেক্ট তারা বিভিন্নভাবে তারা ভোটদান করে। তো এই যে ট্রেন্ড দেখা গেছে, এই ট্রেন্ডটা, এই যে 2024-এর যে ইউএসপি যে ট্রেন্ড দেখা গেছে, যে ঝোঁক দেখা গেছে, এই ঝোঁকটাকে যদি পাল্টাতে না পারা যায়, তাহলে আগামী দিনে ভারতের পক্ষে একটা অশনি সংকেত দেখা দেবে। আমরা দেখব যে আগামী দিনে এই থ্রিওর সরকার মোদি কিভাবে চালান, কিভাবে তিনি তার রণনীতি তৈরি করেন, কিভাবে রণকৌশল তৈরি করেন। তার সামনে 30টা ভোট, 30টা আসন যদি তিনি আরো নিয়ে নিতে পারেন, তাহলে তার নির্ভরশীলতাটা কমবে শরিকদের ওপরে। তো বিভিন্ন রণনীতিতে নিশ্চয়ই তারা এখন কাজ করছেন, তারা এখন চিন্তা ভাবনা করছেন। আমার মনে হয় আগামী দিনে আমরা দেখব যে এর কোনো প্রতিফলন কি ঘটে। আজকে এই পর্যন্তই। আমার বিষয় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।